হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 5th চ্যাপ্টার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 66 থেকে 70 পেজ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে আলোচনা শুরু করব। আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 10 নম্বর পর্যন্ত অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, মগধ কেন শক্তিশালী মহাজনপদ হয় সবশেষে? 16টা জনপদের মধ্যে মগধ কেন শক্তিশালী মহাজনপদ হয়? ঠিক আছে, তার তো একটা কারণ থাকবে কেন মহাজনপদ এত শক্তিশালী হলো মগধ। নদী ও পাহাড় দিয়ে ঘেরা থাকায় বাইরের আক্রমণ থেকে বেঁচে যেত। 2 নাম্বার, গঙ্গা নদীর পলিমাটি কৃষি জমিকে উর্বর করে তোলায় ফসল ভালো হতো। 3 নাম্বার, ঘন বনে প্রচুর হাতি থাকতো যা যুদ্ধের কাজে ব্যবহার হতো। 4 নাম্বার, লোহা ও তামার খনি থাকায় সহজেই লোহার অস্ত্র শস্ত্র ব্যবহার করতে পারত। 5 নাম্বার, জলপথ ও স্থলপথে বাণিজ্য চলত। এই 5 কারণে কিন্তু মগধ সবশেষে মহাজনপদে পরিণত হয়েছিল, শক্তিশালী জনপদে পরিণত হয়েছিল। 12 নাম্বার, গণরাজ্য কি? যেসব মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, রাজার শাসন যেখানে ছিল না, সেগুলি হলো গণরাজ্য। উদাহরণ মল্ল ব্রিজি। পরবর্তী কোশ্চেন, কোন গণরাজ্যগুলি স্বাধীন থেকে গিয়েছিল? বজ্জী, পাবা ও কুশিনারা। এই বজ্জীর রাজধানী ছিল বৈশালী। এদের আশেপাশে যারা থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। পরবর্তী যে কোশ্চেনটাতে আসছি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো ব্রাহ্মণ ধর্মের পরিবর্তে কোন ধর্ম এসেছিল? আমি কোশ্চেনটা টুকিনি ডিরেক্টলি আলোচনা করেছি, তোমরা একটু দেখে নাও। ব্রাহ্মণ ধর্মের পরিবর্তে সামিল হয়েছিল নব্য ধর্ম। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ব্রাহ্মণ ধর্ম বা বৈদিক সভ্যতায় যে ব্রাহ্মণ ধর্মের এত প্রাধান্য ছিল সেটা আস্তে আস্তে কেন কমে গেল, বা নব্য ধর্মের প্রতি মানুষের কেন ভালোবাসা জন্মালো? প্রথম কারণ হলো, বা যে সমস্ত কারণগুলো হলো, যজ্ঞ, পশু বলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতে থাকলো। চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো, তাই যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। তারপরে লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল, ফলে ক্ষত্রিয়রাও আবার অন্যদিকে ব্রাহ্মণদের মতো সমান ক্ষমতা দাবি করতে থাকে। এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল। ব্রাহ্মণ্য ধর্মের পরিবর্তে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু করেছিল। সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম, যার মধ্যে প্রধান দুটি ধর্ম হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। তোমরা দেখো পয়েন্ট করে আমি লিখে দিয়েছি, নব্য ধর্ম বলতেই কিন্তু জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। যারা কি করেছিল না, এই দুটো ধর্ম কিন্তু বিশ্বাস করত সহজ সরল জীবনযাপনের উপরে। এই জন্যই কিন্তু নব্য ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল, এবং বৈদিক সভ্যতার যে ব্রাহ্মণ ধর্মটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে তাদের যে ক্ষমতা সেটা কিন্তু লুপ্ত হতে থাকে। এরপরের কোশ্চেন দেখো, খুব আসে এটা পরীক্ষায়। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আলোচনা করব খাতার মধ্যে টুকে রাখবে। তীর্থঙ্কর কাদের বলা হতো? জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর।
পরবর্তী কোশ্চেন, মোট কতজন তীর্থঙ্কর ছিল জৈন ধর্মে? 24 জন তীর্থঙ্কর। 17 নম্বর কোশ্চেন, জৈন ধর্মের শেষ 2 জন তীর্থঙ্কর। দেখো, শেষ 24 জন ছিল তো, শেষ হলো 23 আর 24। 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর ছিল বর্ধমান মহাবীর। এই পার্শ্বনাথ ছিল কাশীর রাজপুত্র, আমি পয়েন্ট করে দিয়েছি, ঠিক আছে? যতটা পেরেছি আমি তোমাদেরকে পয়েন্টের আকারে বই থেকে তুলে ছোট করে সেটাকে তুলে এনেছি আমার এই নোট খাতায়। তোমরাও সেভাবে নোট খাতায় টুকে রাখবে এবং তোমরা এটা প্রত্যেকদিন রিভাইজ করবে। আশা করছি তোমাদের পরীক্ষা হলে ভীষণভাবে উপকার পাবে তোমরা। আর বর্ধমান মহাবীর লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। এর সঙ্গে কিন্তু আমি প্রথম যে তীর্থঙ্কর, তোমরা মনে রাখবে, প্রথম 23তম আর 24তম। প্রথম কে ছিল না, ঋষভদেব, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, মহাবীর কত বছর ধরে ধর্ম প্রচার করেন? 30 বছর ধরে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। মহাবীর এর মৃত্যু কোথায় হয়? পাবা নগরীতে। পরবর্তী কোশ্চেন, চতুর্জাম ব্রত কাকে বলে? জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্যই মেনে নিয়ে চলতে হতো। সেটা কি? আমি আগেই বললাম যে বৈদিক সভ্যতার সময় কিন্তু ব্রাহ্মণদের অনেক রকম প্রভাব বিস্তার হয়েছিল। তারা যজ্ঞতে বা পশু বলিতে বিশেষভাবে দৃষ্টি আরোপিত করেছিল। জৈন ধর্মে কিন্তু যে 4টি মূলনীতি নিয়ে এসেছিল তার মধ্যে কিন্তু সেগুলো থেকে আলাদা না হলে কিন্তু নব্য ধর্ম প্রবর্তন হতো না, বা মানুষ নব্য ধর্ম কেন মানবে, এই 4টি নীতির জন্য কিন্তু তারা বেশি বিভিন্ন দিকে বিস্তার লাভ করেছিল জৈন ধর্ম। 1, কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যে কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, এবং লাস্ট, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। বৈদিক সভ্যতাতে আমরা দেখেইছি যে ব্রাহ্মণরা তাদের কিন্তু নিজস্ব সম্পত্তি বাড়ানোর দিকে বা নিজস্ব প্রভাব প্রাচুর্য বাড়ানোর জন্য কিন্তু এই সমস্ত যেটা করে আসছিল সেটাই কিন্তু জৈন ধর্মের বিরোধিতা করেছে। ফলেই কিন্তু নব্য ধর্মের প্রবর্তন বা নব্য ধর্মের এত বিস্তার কিন্তু শুরু হয়েছিল। এছাড়াও মহাবীর মনে করত চতুর্জাম ব্রতের সঙ্গে ব্রহ্মচর্য নীতিও মেনে চলা উচিত। একেই পঞ্চ মহাব্রত বলা হয়। এই ছিল আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের যে আরও কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু একটা খাতার মধ্যে নাম্বারিং করে সেগুলো টুকে রাখবে এবং ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ ইন ইউর এক্সাম হল। পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের পরবর্তী যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, পরবর্তী পেজের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। ভালো থেকো, থ্যাংক ইউ। চ্যাপ্টার ওয়াইজ ডিটেল স্টাডি করতে থাকো, পাশে থেকো।